হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ লুপ 96। দেখেই বুঝতে পারছো আজকে আমরা এবিটিএ 218 পেজের ম্যাথামেটিক্সের সেটটা আজকে আমরা সলিউশন করব। তো এর পূর্বের যতগুলো সেট ছিল সবগুলোই কিন্তু আমরা আপলোড করেছি। তো যদি প্রয়োজন হয় ওখানে চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। তো চলো দীর্ঘায়িত না করে একদম শুরু করি। প্রথম আমরা এমসিকিউ দেখব, যেটা দেখা যাক কি দেখাচ্ছিল। যে 5 বছরে মোট সুদ আসলের 1/5 হলে সুদের হার আমরা বের করব। দেখো টাইম ডিউরেশনটা দেওয়া আছে তোমাকে 5 বছর, মোট সুদ আসল এর এত অংশ। ভালো করে বোঝো, আসল এর এত অংশ। আসল কি তোমাকে দেওয়া আছে? না। তাহলে প্রথমত আমরা যেটা করব এখানে আমরা ধরেই নিই যে আসল হচ্ছে গিয়ে, সাপোজ ধরে নিচ্ছি আমরা এখানে আসল হচ্ছে গিয়ে সাপোজ পি টাকা হলো। এবার তোমাকে প্রশ্ন যেটা দেওয়া আছে, মোট সুদ আসল এর এত অংশ। তাহলে এখান থেকে সুদটা আমরা কি লিখব, ইন্টারেস্টটা আমরা কি লিখব? প্রশ্নানুসারে মোট সুদ অর্থাৎ আই সমান সমান কী হবে? আসল এর 1/5 অংশ। আসলটা কত? পি, এর মানে গুণ 1/5 হওয়া উচিত এটা, নাকি গো? তাহলে এখান থেকে p/5 হলো। আচ্ছা, তোমাকে টাইম ডিউরেশনটা দেওয়া আছে 5 বছর, সময়টা দেওয়া আছে, বের করতে হবে সুদের হার। এমসিকিউ তো একদম আমরা ফর্মুলা ব্যবহার করি। আই সমান সমান কী হবে? PTR/100 হলো। তাহলে মানগুলো বসিয়ে দাও জাস্ট। আই আমরা কত দেখেছি, দেখো এখানে p/5 সমান সমান, এখানে এবার পি বসাবো। পি তো আমরা আসল ধরেইছি, নাকি? টি সময়টা কিন্তু 5 বছর, এটা প্রশ্ন বলে দিচ্ছে, আর জানা নেই। এদিকে 100, আমাদের ডেস্টিনেশান কিন্তু ক্রমশ আর। তাহলে আর পেতে গেলে আমরা কি করব? ওই দিকটাতে আমরা p/5 দেখছিলাম, থাক। 100টা যেটা ভাগ আকারে ছিল সেটা কী হবে বলো? গুণ হয়ে যাচ্ছে। আর এই দিকের যে সমস্ত ডেটাগুলো ছিল পি এবং 5 হরে চলে এলো। কাটো, পি বাদ দাও, 5-এ কাটো, আবার 5-এ কেটে দাও, 5-4-এ। তাহলে ওভারঅল হচ্ছে গিয়ে আর হচ্ছে 4%, যেটা আমরা খুঁজে পাবো অপশান এতে। হলো, ওকে। নেক্সট চলে এসো আমরা পরের দাগ দেখে নাও, এটা অপশান এতে আছে কিন্তু। হ্যাঁ, নেক্সট পরেরটা আমরা দেখব যে এই যে একটা সমীকরণ দেখছি, এই সমীকরণের বীজ আর বীজদ্বয় কী হবে? প্রথমত দেখো, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। দেওয়া আছে x² সমান সমান নাকি 7 হলো। আচ্ছা, এখান থেকে আমি কি লিখব? বোকামোটা করতে যেও না, x এখানে কাটতে যেও না। কি করতে হয় অ্যাকচুয়াল রুলসটা ক্রস করে দাও, 7x। তাহলে এখান থেকে আমরা কি লিখব? x² - 7x সমান সমান 0। x কমন যাবে, তাহলে x - 7 সমান সমান 0। দেখতেই পাচ্ছি কি দুটোর গুণফল 0, তাহলে নিশ্চিত হতে পারে x সমান 0, হয় এটা সমান 0 নতুবা এটা সমান 0, নতুবা আমরা লিখতে পারি কি x - 7 সমান সমান 0। তাহলে x এর ভ্যালু এক্ষেত্রে 7। তাহলে x এর ডবল ভ্যালু এক্ষেত্রে 0 হতে পারে অথবা 7 হতে পারে। তাহলে 0 অথবা 7 আমরা অপশান সিতে দেখছি, খেয়াল করো অপশান সি দেখাচ্ছে এটা। তাহলে এর আনসার হয়ে যাচ্ছে অপশান সি। হলো, চলে এসো নেক্সট। নাম্বার 3 বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি জ্যা দুটি পরস্পর লম্ব। ভালো করে বোঝো, এই জায়গাটা রিপিট হয়ে গেছে প্রশ্ন এর আগে। এইটা এ বি এবং এসি, খেয়াল করো সাধারণ শীর্ষবিন্দু পাচ্ছি এ। হলো, দুটো জ্যা এরা নাকি পরস্পর লম্ব, ছবি আঁকো। তাহলে একটা বৃত্ত দেখছি, এটা একটা বৃত্ত, সেখানে আমরা দুটো জ্যা, একটা হলো এ বি, এটা আমার মনে পড়ছে যতদূর আগে সেটাই আমরা করেছি।
নেক্সট হচ্ছে কি এসি, এ ছিল সি, এরা কিনা পরস্পর লম্ব। আচ্ছা, ত্রিভুজটাকে যদি আমরা কমপ্লিট করি, এটা তো কোনো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না? সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত দেখতে পাচ্ছি। মনে করো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে কেন্দ্রবিন্দুর অবস্থান কোথায়? না অতিভুজের ঠিক মধ্যবিন্দুতে, অর্থাৎ এইটা এই কেন্দ্রটা হচ্ছে অতিভুজের মিডল পয়েন্ট। হলো? তো এবার এবি নাকি 4, এইটা হচ্ছে 4, আর এসি নাকি 3, এইটা 3। বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, আমরা নিশ্চয়ই পিথাগোরাস থিওরেম থেকে বিসি বের করতে পারবো। বিসি অতিভুজ কী আসবে? √4² যোগ 3²। তাহলে যুক্তি মতো 16 যোগ 9 অর্থাৎ হচ্ছে কত? সেটা √25 হয়। √25 মানে 5। বিসি যদি 5 হয় তাহলে ব্যাসার্ধ কত আসবে? ও বি কিংবা ওসি কত আসবে? 5/2 অর্থাৎ 2.5 সেন্টিমিটার হবে। ওকে, 2.5 যেটা আমরা কিন্তু অপশান বিতে পাবো। দেখে নাও, অপশান বিতে দেখছি। হলো? চলে এসো নেক্সট। একটি নিরেট ঘনকের ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি অ্যাকচুয়াল 36 সেন্টিমিটার। আরেকবার বোঝো, একটা নিরেট ঘনকের কথা চলে এসছে, মনে মনে লুডোর ছক্কাটা নিয়ে চলে এসো বা রুবিক্স কিউবটা মাথায় নিয়ে চলে এসো। তার যে ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 36। একটা কথা বোঝো, ঘনকের প্রসঙ্গ এলো, ঘনকের সব ধারগুলোই কিন্তু সমান, বাহু সবগুলোই সমান, তাই তো? আচ্ছা, ধরে নাও যে একটা ধার হচ্ছে এ, মোট ধার সংখ্যা কটা? মনে মনে ভাবো, ঘনকের মোট ধার সংখ্যা 12টা। একটা ধারের দৈর্ঘ্য যদি এ ধরি আমাদের যুক্তি মতো, তাহলে 12টা ধার মিলে হয় 12A, হ্যাঁ কি না? তাহলে 12টা ধার মিলে অবশ্যই 12A। 12A আমাদের মতো করে ওই যে বাহুগুলো, ওই যে ধারগুলো, তাদের সমষ্টি হচ্ছে 12A। প্রশ্নানুসারে ওটা নাকি 36। সো সমান করে দাও। তাহলে এ সমান হচ্ছে কত? এ সমান তুমি লিখবে 36/12। তাহলে কত হয়ে গেল? 12 3 36, 3। এ হচ্ছে 3, এ হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, যেটা তুমি পাচ্ছ 3 সেমি। জানতে চাইছে তোমার কাছে যে ঘনকটির আয়তন তাহলে কত? মনে পড়ছে ঘনকের আয়তন? বাহুর কিউব, এর কিউব। তাহলে এখান থেকে ঘনকটির আয়তন কী লিখছো তুমি? বাহুর কিউব, অর্থাৎ 3-এর কিউব ঘন সেন্টিমিটার। কত হলো? 27 ঘন সেন্টিমিটার হয়ে যাচ্ছে তোমার এই প্রশ্নের আনসার। 27, যেটা তুমি কোথায় দেখছো? অপশান এতে দেখছো। হলো? চলে এসো নেক্সট। আমরা 4 পর্যন্ত করে নিয়েছি, এরপরে চলে আসো 5-এর দাগ। 5 আমরা কি দেখছি দেখো, 5-এর দাগটা আমরা কি দেখছি? এই যে 5 দেওয়া আছে, এইটা একটা কোণের কথা বলছে 7π/12। কোণটির ষষ্ঠিক মান বের করতে তোমাকে দেওয়া আছে। 7π/12 রেডিয়ান এই কোণটার তুমি বের করতে যাচ্ছ ষষ্ঠিক মান। সোজা একদম ষষ্ঠীকে বের করতে গেলে কি করতে হয়? ডিগ্রি মিনিট সেকেন্ডের মধ্যে আনতে হবে। তাহলে পাই রেডিয়ান মানেই তুমি বোঝো 180 ডিগ্রি চলে আসবে তখন, নাকি? 180 ডিগ্রি চলে আসবে। বাই হচ্ছে 12, কাটাকুটি করে দাও, 12ই কেটে যাবে একদম। 12 একে 12, রয়ে যায় 6, 60, তো 12 5-এ 60। তাহলে 15 গুণ 7 কত হলো? 105, 105 ডিগ্রি। 105 তুমি কোন অপশানে দেখছো গো? অপশান ডিতে তুমি দেখছো। হলো? তাহলে এর আনসার হলো অপশান ডি। চলে এসো তাহলে নেক্সট, আমরা পরেরটা দেখি। 6-টা কী দেখাচ্ছে? নাম্বার 6 দেওয়া আছে এই তথ্যগুলোর মধ্যমা কত? আচ্ছা, মধ্যমা বের করতে গেলে তুমি তো জানোই আগে মানের ঊর্ধ্বক্রমে তোমাকে সাজিয়ে ফেলতে হবে। তো দেখেই নাও, 2 সব থেকে ছোটো দেখছি। 2 কতবার আছে? 1 2 দুবার দেখছি। 2 আছে, দুবার করলাম। নেক্সট তারপর কে আছে? 3 আছে,
3 দেখতে পাচ্ছি একবার, আচ্ছা 2 হয়ে গেল, 2 একবার দুবার, এরপর 3 দেখতে পাচ্ছি, 3 লিখে দিলাম, 4 নেই, এরপরে 5 আছে আমি দেখছি যদ্দূর, 5 একটা, 5 দুটো, তাহলে দুটো 5 দিয়ে দাও। 6 কি না? 6 আছে দেখো একটা দিয়ে দিলাম, আর কে আছে গো? 7 নেই, 8 আছে একটা, না 8 আছে দুটো, 8 আছে দুটো, আর 9 আছে। যাই হোক, ঊর্ধ্বক্রমে সাজানো শেষ। মোট তথ্যের সংখ্যা গুনে ফেলো কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে n সমান সমান 9, অর্থাৎ হচ্ছে এটা কি? এটা হচ্ছে তোমার অযুগ্ম তথ্য। আর অযুগ্ম তথ্যের জন্য মধ্যমা নির্ণয় কি জানি আমরা? একদম করে দিই। তাহলে মধ্যমা কি জানি? n+1/2 তম মান হবে। তাহলে n মানে হচ্ছে 9 যোগ 1 অর্থাৎ 10/2 মানে হচ্ছে তোমার 5তম মান। কাউন্ট করো এখান থেকে 5তম মান, 1 2 3 4 5, কত হচ্ছে? আনসার হচ্ছে 5। 5 অপশান, এটা ডি চলে যাচ্ছে তোমার সঠিক উত্তর হবে। ওকে, তো চলো এবার আমরা 2-এর দাগটা দেখে নিই। 2-এর দাগ শূন্যস্থানগুলো কি দেখছি? নাম্বার 1 বলেছে যে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল, তো বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ কী হবে? সিম্পলি একটা গল্প, একদম সহজভাবেই ভাবি। এ 10,000 টাকা দিচ্ছে, হলো, ব্যবসা শুরু করার 6 মাস পর বি এলো, বি আর একটা অংশীদার, সে এসে 20,000 টাকা ইনভেস্ট করলো, তো তাদের লভ্যাংশের পরিমাণ কী হবে সেটা জানতে চেয়েছে। অ্যাকচুয়াল এ তাহলে শুরুতে দিয়েছিল 10,000 টাকা, হলো, কতটা সময় ধরে টাকাটা খাটলো? সারা বছর, ইন্টু 12, তাহলে হয়ে গেল তোমার 12 একে 12, 1 2 3 4 এত। এবার বি তো পরে এসছে 20,000 টাকা নিয়ে, 20,000 টাকা নিয়ে, বি 6 মাস পরে এসছে, তাহলে 1 বছর পূরণ হতে আর সময় কতটা বাকি? অলরেডি 6 মাস কেটেই গেছে, না স্যার আর অবশিষ্ট 6 মাস বাকি আছে, সেটাই স্বাভাবিক। তাহলে 6 দিয়ে গুণ করে দাও, এক্ষেত্রেও 6 দিয়ে 12, 1 2 3 4। খেয়াল করেছো দুটোই পরস্পর সমান, তাহলে লভ্যাংশের ও আচ্ছা দেখতে পাচ্ছ না, সরি, তাহলে খেয়াল করো দুটোই পরস্পর কিন্তু সমান হচ্ছে, হলো। তো এই জায়গা থেকে যেহেতু দুটোই পরস্পর সমান, তাহলে আমরা লভ্যাংশের অনুপাত কি লিখব? লভ্যাংশের অনুপাত লিখব 1:1, যেহেতু দুটোই পরস্পর সমান, তাহলে 1:1। তার মানে কি? লভ্যাংশের পরিমাণ পরস্পর সমান হচ্ছে গো, এক্ষেত্রে দুটোই পরস্পর সমান। তো আমরা শূন্যস্থানে কি লিখছি? দুটোই পরস্পর ইকুয়াল, সমান লিখছি। চলে যাও পরেরটা। আমরা 2-এর দাগ কি দেখছি? 2 তোমাকে কি দেখাচ্ছে দেখো, জানতে চেয়েছে যে এর অনুবন্ধীকরণে কি। আমি আগেও এটা নিয়ে কথা বলেছি যে এর অনুবন্ধীকরণই তোমাকে জানতে চেয়েছে। একদম সোজা সহজ সরলভাবে বলে দিয়েছিলাম, যদি অনুবন্ধীকরণীর প্রসঙ্গ কোনোভাবে চলে আসে, আমরা জাস্ট রুটের সামনে, রুট বলতে অমূলদ সংখ্যাটা, অমূলদ সংখ্যার সামনের সিম্বলটাকে বদলে ফেলবো, আর কিছু নয়। তাহলে √3 মাইনাস আর দিচ্ছি না, বাকি অপরিবর্তনীয়, এটাই অনুবন্ধীকরণী। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে এসো। নেক্সট আমরা চলে আসি 3-এর দাগ। 3-এর দাগের গল্পটা কি দেওয়া আছে দেখো, এটা 3-এর দাগ, দাগ নাম্বারটা আগের পেজে আছে। দেওয়া আছে 7 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলো, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব জাস্ট আগের সেটে রিপিট হয়েছে মেবি। তাহলে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, পরস্পরকে এইভাবে বহিঃস্পর্শ করলো, এটার ব্যাসার্ধ নাকি 7, এটার ব্যাসার্ধ নাকি কত গো? 3। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে স্যার এটা যোগ এটা, এক্ষেত্রে যেহেতু বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ 7 যোগ 3 মানে হচ্ছে গিয়ে তোমার 10 সেন্টিমিটার, এই প্রশ্নের উত্তর। ক্লিয়ার তো?
ওকে, নেক্সট, এটা শূন্যস্থান। নেক্সট আমরা চলে আসবো এরপরে কতর দাগ, 4-এর দাগ। তো 4-এর দাগ দেখা যাক। এইখানে কি করি, অনেকটা জায়গা আছে, ওয়েস্টেজ হবে কেন, এইখানেই আমরা করে নিই। 4-এর দাগ কি দেখছি দেখো, 4-এর দাগ বলছে একই ভূমির ব্যাস এবং একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর তাহলে উচ্চতার অনুপাত কী আসবে। সিম্পলি গল্প, ভালো করে বোঝো। একই ভূমির ব্যাস অর্থাৎ দুটো ঘনবস্তুরই ভূমির ব্যাস একই, মাথায় রাখতে তো হবে, যদি ব্যাস একই হয় তাহলে স্যার ব্যাসার্ধও কিন্তু একই হয়। ওকে, এইবার জানতে চেয়েছে একই আয়তন বিশিষ্ট দুটো ঘনবস্তুরই আয়তনও একই, একটা চোঙ এবং একটা শঙ্কুর প্রসঙ্গ এসছে, তাদের হাইটের অনুপাত, উচ্চতার অনুপাত কত আসবে। আচ্ছা, আমরা চোঙের হাইটটাকে আমরা h1 লিখি, আর আমরা শঙ্কুরটাকে আমরা h2 লিখি, হলো। তো এবার যেহেতু উভয় ঘনবস্তুর আয়তন সমান, তাহলে ফার্স্ট আমরা শুরু করি চোঙের ক্ষেত্রে। চোঙের আয়তন জানি পাই r স্কোয়ার এইচ বলতে তুমি কিন্তু h1 ব্যবহার করছো চোঙের জন্য, শঙ্কুর জন্য 1/3 অফ পাই r স্কোয়ার এইচ বলতে এক্ষেত্রে h2 সমান করে দাও। আচ্ছা, উভয়েরই ব্যাস সমান ছিল, তার মানে ব্যাসার্ধ সমান, তাই জন্য আমরা আর ব্যবহার করতেই পারি। গল্পটা কোথায় দাঁড়াচ্ছে, স্যার এখানে পাই যাবে, হলো, r স্কোয়ারও যাবে, যাক, তাহলে h1 সমান সমান কত, h2। এবার জানতে চেয়েছিল উচ্চতার অনুপাতটা তাহলে কত আসবে। উচ্চতা, ও সরি ভুল লিখলাম, h2 নয়, h2/3 অ্যাকচুয়াল, বাই 3 ছিল, হলো। তাহলে এইখান থেকে আমরা কি লিখব দেখো, h1/h2 যদি ক্রস করে নিয়ে আসি তাহলে ওপরে কত থাকলো, 1। বুঝতে অসুবিধা হচ্ছে তাই তো, একটা 1 তো গুণ থাকতেই পারে, 1 দিয়ে গুণ করলে কিচ্ছু হবে না, তাহলে জাস্ট h2টাকে এদিকে ক্রস করে দিলাম, বাকিটা রয়ে গেল, এটা হবে না। তাহলে h1:h2 সমান সমান 1:3, তাহলে এটা হয়ে গেল তোমার প্রশ্নের উত্তর। ওদের উচ্চতার অনুপাত হচ্ছে কত, 1:3। পারফেক্ট, নেক্সট চলে এসো, বোঝা যাচ্ছে তো। ওকে, চলো নেক্সট। যদি বুঝতে সত্যি অসুবিধা হয়ে থাকে অবশ্যই নির্দ্বিধায় জানাও যে এইটাতে এখনও প্রবলেম লাগছে, চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করার। চলে এসো 5-এর দাগ। 5 আমরা কি দেখছি, 5 দেওয়া আছে তোমাকে এইটা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান হাফ হলে এইটার ভ্যালু আমরা বের করতে চাইছি। সিম্পলি আর একটা গল্প, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার, এখানে একটা থিটা যাবে, মিসিং হয়েছে, থিটা সমান সমান এইটা দেওয়া আছে। তোমার ডেস্টিনেশান কী ছিল গো, cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা, এই হচ্ছে তোমার ডেস্টিনেশান। সিম্পলি গল্প, সহজভাবেই ভাবো। এটাকে আমরা কি করব, এই জায়গাটাতে পৌঁছাও, অতএব দিয়ে একদম শুরু করে দিই। বাবু, আমরা a⁴কে a স্কোয়ার তার হোল স্কোয়ার লিখব, তাহলে খুব স্বাভাবিকভাবে cos স্কোয়ার থিটা তার আমরা হোল স্কোয়ার লিখব, তবেই তো পাওয়ার 4 থাকবে, তাই না। তাহলে আমরা এখানেও তাই লিখব, সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। প্রসঙ্গত দেখো ফর্মুলা চলে এসছে, এইটাকে এ ভাবো, এইটাকে বি ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস দিয়ে বি কুলোচ্ছে না, নিচে করছি, হলো। এইবার দেখো, তুমি ত্রিকোণমিতিক অভেদগুলো তোমার জানা আছে একদম, আমি একদম দৃঢ় বিশ্বাসী তোমার জানাই আছে একদম। তাহলে সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান সমান, স্যার জানি তো আমরা, 1 হয়, ইন্টু এই জায়গাটা দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা বলছি না, আমাদের প্রশ্ন প্রোভাইড করে দিয়েছে ডেটাটা 1/x,
হলো 1/x দিলাম। তাহলে একের সঙ্গে যদি গুণ হয়ে যায় ওটাই তো আমাদের আনসার হবে। ওকে, বোঝা গেল নিশ্চয়ই। চলে আসছি আমরা নেক্সট 6-এর দাগ দেখব। আমাদের 6-এর দাগ কি দেখাচ্ছে অ্যাকচুয়াল, x1, এটা 1টা নিচে আসবে, হলো সাফিক্সে বসবে নিচে নিচে, x1 x2 x3 এরম করে xn সংখ্যার গড় হচ্ছে x বার। তাহলে kx1 kx2 এরকম করে kxn এদের গড় কী হবে? সহজ গল্প, যদি x জাতীয় এলিমেন্টের গড় হয় xn, তাহলে শুধুমাত্র এক্সের সামনে দেখো কেগুলো বসে গেছে, তাহলে kx1 kx2 kx3 এরকম করে আমরা চলে গেছি kxn পর্যন্ত। তাহলে ওদের গড় কত হবে? ওদের গড় আসবে, সামনে জাস্ট এক্স বার লিখব না, সামনে শুধুমাত্র কে চলে আসবে একটা, অর্থাৎ কে এক্স বার। এভাবে লিখবো, বারটা কিন্তু এক্সের মাথাতেই পড়বে, কে এর মাথায় যেন না ভুল করে চলে যায়, তাহলে কিন্তু গোল লাগাবে। 3-এর দাগ চলে এসো, আমরা ট্রু ফলসগুলো দেখি, সত্য মিথ্যাগুলো দেখে নিই ফ্যাটাফ্যাট করে। প্রতি বছর R% মূল্য হ্রাস হলে, প্রতি বছর R% মূল্য হ্রাস হলে n বছর পর মেশিনের মূল্য হচ্ছে p টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল সেটা আমরা জানতে চাইছি। হলো n বছর পূর্বে, পূর্বে মানে কি গো? আগে। তো গল্পটা তাহলে কি ছিল অ্যাকচুয়াল দেখি। প্রতি বছর R% করে মূল্য হ্রাস হচ্ছে, n বছর পর কোনো একটা মেশিন তার মূল্য হচ্ছে গিয়ে p টাকা। তাহলে n বছর পূর্বে কত আসবে সেটা আমরা বের করতে চাইছি। হলো, দেখা যাক কী করে বের হয়। আচ্ছা, তো ধরো যে n বছর পূর্বে আমি লিখছি এখানে একটুখানি, যে n বছর পূর্বে দাম ছিল, সাপোজ ধরে নিচ্ছি আমরা কি x টাকা, সাপোজ যা খুশি ধরতে পারি, হ্যাঁ x টাকা আমরা ধরে নিলাম। তাহলে n বছর পূর্বে যদি দাম x টাকা হয়, পূর্বে মানে কিন্তু আগে, হ্যাঁ আগে, আর পূর্বের সঙ্গে রিলেটেড ডেটাটাই অ্যাকচুয়াল আসল, এটাই অ্যাকচুয়াল আসল। আর তাহলে প্রশ্নের মধ্যে যে পিটা দেওয়া আছে এটা কিন্তু অ্যামাউন্ট ধরবো আমরা, এটা কিন্তু এ ধরবো আমরা, এ। আর অ্যাকচুয়াল গল্পটা কি জানি না, এ বলতে এখানে পি ছিল, প্রশ্নে পি ছিল, বললাম এটাই এ। তাহলে এ সমান কি হয়? এ সমান পি ইন্টু, পি বলতে কত দেওয়া আছে এক্স, ইন্টু 1, যেহেতু হ্রাস পেয়েছে তাই জন্য আমরা মাইনাস করছি, সমহার হ্রাসের গল্প, 1 মাইনাস আর, হলো R/100 হোল টু দি পাওয়ার কি আসবে n। এবার আমাকে জানতে চেয়েছিল যেটা, যে n বছর পূর্বে দাম কত ছিল, মূল্য কত ছিল, আর আমরা ধরলাম n বছর পূর্বে কত ছিল x। তাহলে আমরা কিন্তু ক্রমশ এক্সের দিকে এগোবো, এক্সের মান বের করার জন্য আমরা এগোবো। তাহলে এখান থেকে x সমান সমান কী লিখব? গুণ ছিল ভাগ হয়ে যাবে, তাহলে পি ডি বাই 1 মাইনাস R/100 হোল টু দি পাওয়ার n, এইটা হয়ে যাবে n বছর। এটাকে সূচকেও ব্যাক করা যায়, কিন্তু যেহেতু আমরা সত্য মিথ্যা করতে চাইছি এবং প্রশ্নে এই ডেটাটাই দেওয়া আছে, তাহলে আমরা এভাবেই রাখব। দেখো এটা কিন্তু আমাদের আনসারের সঙ্গে হুবহু ম্যাচ করে গেছে, তাহলে আমরা এটাকে অবশ্যই কি বলবো? সত্যই বলবো, তাই তো? তাহলে এটা সত্য। চলে এসো নেক্সট 2-এর দাগ দেখা যাক। 2 কি দেখাচ্ছে তোমাকে? 2 দেখাচ্ছে এ ভ্যারাইজেস বি, বি ভ্যারাইজেস সি হলে এ ভ্যারাইজেস সি স্কোয়ার। এটা হয় কি না আমরা একটু চেক করে দেখব হচ্ছে কি না। তাহলে গল্পটা যেটা দেওয়া আছে যে এ ভ্যারাইজেস বি, নেক্সট কি বলছে তোমাকে? নেক্সট বলে দিয়েছে বি ভ্যারাইজেস সি হলে যাচাই করতে হবে যে এ ভ্যারাইজেস সি স্কোয়ার, এটা ঠিক কি ভুল সেটা আমরা যাচাই করব। তাহলে প্রথমে একটা কাজ করো, এখান থেকে আগে তো ভেদ ধ্রুবকগুলো আনি, সাপোজ k1 আনলাম এখানে, আর বি সমান সমান k2c আনলাম,
লিখতে হবে যে K1 K2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক হবে। আচ্ছা খেয়াল করো, তুমি কিন্তু বি এর মানটা পেয়ে যাচ্ছ। তাহলে K1 বি এর মান হচ্ছে K2C হবে, এ সমান এটা। একটা বিষয় খেয়াল করো, K1 K2কে তুমি কিন্তু ধ্রুবক বলে গেছো। তাহলে যদি এটা ধ্রুবক হয়, ধ্রুবককে রিমুভ করতে গেলে, রিপ্লেস করতে গেলে, তাহলে পরিবর্তে আবার ভ্যারাইজেস আসবে, বাকিটা সি। মানে হওয়া উচিত অ্যাকচুয়াল এ ভ্যারাইজেস সি, বাট গল্প দেওয়া আছে এ ভ্যারাইজেস সি স্কোয়ার, সেটা তো সম্ভব নয়, সেটা এখানে সম্ভব নয়। তাহলে এই ডেটাটা আমাকে ভুল দেওয়া আছে, মিথ্যা বলছে, হলো। সত্য মিথ্যা তুমি করছো। চলে আসো তোমরা 3-এর দাগ দেখো। 3-এর দাগ কি দেখছি আমরা? অর্ধ বৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ। ক্ষুদ্রতর যদি বলে, যদি ক্ষুদ্রতর বলে ওটা কিন্তু স্থূল কোণ হয়। এই জায়গাতে কি বলেছে? এই জায়গাতে বলেছে অ্যাকচুয়াল ক্ষুদ্রতর বলেছে, ক্ষুদ্রতর বলেছে সূক্ষ্ম কোণ, ভুল বলেছে কিন্তু। ক্ষুদ্রতর হলে স্থূল কোণ হবে, তাহলে এটা মিথ্যা ছিল, সূক্ষ্ম কোণ বলা আছে, ভুল, মিথ্যা। 4-এর দাগ চলে এসো। কোনো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলক কিন্তু বোঝো, আবার নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে এত। তুমি কি জানো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নিরেট 3πr², তাই তো? তাহলে 3πr² সমান সমান এইটা বলবো। এবার জানতে চেয়েছে ওই গোলকের, মানে ওই অর্ধগোলকের ব্যাসার্ধ কত হবে। সিম্পলি গল্প দেওয়া আছে কোনো একটা নিরেট অর্ধগোলক, সেই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল প্রশ্ন মতে দেওয়া আছে 48π, আর আমরা জানি 3πr², হলো। দুটোকে ইকুয়ালস করে দাও, তাতে করে পাই বাদ যায়, তাতে করে আমরা r² সমান সমান লিখব 48/3। কাটাকুটি করলে তুমি পেয়ে যাচ্ছ কত গো, 3 একে 3, 3 6 18, 16, মানে যেটাকে লিখছি আমরা 4²। তাহলে r সমান সমান কত লিখব? r সমান সমান আমরা 4 একক লিখব। প্রশ্নেও কিন্তু এটা খেয়াল করো 4 এককই দেওয়া আছে তোমাকে। তো কোথায় গেল, এই যে 4 একক দেওয়া আছে, তাহলে এটা কিন্তু একদম সত্য বলে দিয়েছে, তাই না? তাহলে এটা কিন্তু সত্য ছিল। চলে এসো নেক্সট, আমরা চলে আসি কত হবে এবার আমাদের 5-এর দাগ। 5-এর দাগ খেয়াল করো। 5 আমরা কি দেখব? দেওয়া আছে সাইন 30 ডিগ্রি, এটা রিপিটেড প্রশ্ন, অলরেডি করেছো। সাইন 30 ডিগ্রি যোগ সাইন 60 ডিগ্রি গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি। যাদের বুঝতে এখনও অসুবিধা একটু দেখে নাও, এটা অলরেডি তুমি করে নিয়েছো। দেওয়া আছে তোমাকে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, আর তোমার ওই পোর্শনটা দেওয়া আছে সাইন 90 ডিগ্রি। যারা আগে দেখোনি একটু ভালো করে দেখে নাও, অলরেডি করিয়ে দিয়েছি এটা। যদি না দেখে থাকো, অনেকে বোকামো করবে, স্যার এটা 30 যোগ 60 মানেই কিন্তু 90 হয়ে যায়, তার মানে দুটো সমান মনে হয়, এই ধারণা যেন না আমাদের মাথায় আসে। তাহলে আমরা কি করব? সাইন 30-এর ভ্যালু মনে করো, সাইন 30 কত হয়? হাফ। সাইন 60 মনে করো √3/2, তাতে করে 2 আমাদের লসাগু, তাতে করে 1 যোগ √3, 1 প্লাস √3 হয় 1.732 নাকি, বাই 2, তাতে করে 1 যোগ 1 2.732 বাই 2, কেটে দাও, 2 একে 2, 2 3 6, 1 13, 6 12, আবার 2 6 12। তাহলে এই পোর্শনটার রেজাল্ট হচ্ছে এটা 1.366। সাইন 90 কত হয়? সাইন 90 হয় 1। খেয়াল করো এটা 1.366, অনেকটাই বড় এর তুলনায়, তাই তো? 0.366 বড়। সো গ্রেটার দেন দেওয়া ছিল, তো এটা গ্রেটার দেন দিয়ে এইটা, গ্রেটার দেন দিয়ে এইটা, হলো। তার মানে তো এ তো সত্যই বলছে, সত্যিই তো বড় দেখতে পাচ্ছি আমরা, হবে। ওকে, চলো নেক্সট আমরা 6-এর দাগ দেখে নিই একটুখানি। 6-এর দাগ কী দেখাচ্ছে? সত্য মিথ্যা 6-এর দাগ দেখব যে এই ডেটাগুলোর সংখ্যাগুরু মান নাকি 102। তাহলে 102কে সর্বাধিকবার তো থাকতে হয়, তুমি তো জানোই এটা। চেক করো 102 কি সর্বাধিকবার আছে?
আমি এখানে একবার দেখছি, দুবার দেখছি, 102, 3বার দেখছি। আর অন্য কোনো তথ্য দেখো ওকে ক্রস করছে কিনা। 104 একবার দেখছি, দুবার দেখছি, 3বার, 4বার। আর কষ্ট করতে হবে না, অন্য কোনো একটা তথ্য 4বার দেখতে পাচ্ছি, তাহলে 102 তো হতেই পারবে না এখানে, তাই না? তাহলে এটা কিন্তু মিথ্যা ছিল। হলো? সত্য মিথ্যাগুলো আমরা শেষ করে নিয়েছি, এরপর আমরা 4-এর দাগগুলো দেখব। হলো? চলো দেখতে থাকো, কন্টিনিউ। তো আমরা প্রথম প্রশ্নটা কি দেখছি? 4-এর 1-এর দাগ আমরা কি দেখছি? দেওয়া ছিল কোনো নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ হচ্ছে একই। হলো? যাই হোক, এই অনুসারে বার্ষিক 10% সুদের হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা, মূল কাজটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। সামনের কাজটা অঙ্কের সঙ্গে খুব একটা সম্পর্কিত নয়, আমরা জাস্ট সেকেন্ড টপিক থেকে এর আনসারটা আনতে পারবো। বার্ষিক 10% সুদের হার দেওয়া আছে 800 টাকার, এটা আসল আমাদের। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব। হলো? তাহলে তোমাকে দেওয়া আছে ডেটাগুলো কি কি? চক্রবৃদ্ধি সুদের হার, ভুল পড়ছি, চক্রবৃদ্ধি সুদের হার তুমি লিখবে এক্ষেত্রে, আমি একদম ডিরেক্ট করছি, আর সমান সমান হচ্ছে গিয়ে তোমার 10%। প্রশ্ন তাই বলছে। 800 টাকার, এটা আসল, 800 টাকা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, সময়টা দেওয়া আছে n সমান সমান 1 বছর। চক্রবৃদ্ধি সুদ চাই মানে অ্যাকচুয়াল স্যার চাই সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। ফর্মুলা কী ছিল গো? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি, জানি? পারফেক্ট। চলো, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 800, 1 প্লাস আর হচ্ছে গিয়ে তোমার 10, পাওয়ার কত? 1 বছর। 1 দাও না দাও তাতে তো কোনো ম্যাটার করে না, আচ্ছা দিচ্ছি এক্ষেত্রে, মাইনাস 800। হলো? তাহলে এখান থেকে আমরা লিখব 800, কমন নিয়ে নিচ্ছি একদম, বুঝলে? 800 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 100 একে 100 যোগ 10 মানে স্যার 110 বাই 100। পাওয়ার যেহেতু 1 ছিল সো ওটাই থাকে, যেহেতু কমন নিচ্ছিলাম তাহলে 800 তো চলেই যায়, অর্থাৎ আর কত থাকে? 1। তাহলে 800, 100 যদি তোমার এক্ষেত্রে লসাগু হয়ে থাকে 110 মাইনাস 100, হলো? তাহলে 800 ইন্টু কত হলো? 10 বাই 100, 0 0 কেটে দাও, তো 8 10-এ কত হচ্ছে? 80। 8 10-এ হচ্ছে গিয়ে তোমার 80 হয়ে যাচ্ছে এই প্রশ্নের আনসার। বোঝা গেল? ওকে, নেক্সট পরেরটা চলে এসো, আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন দেখতে দেখতেই একটু বলে দিই, ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য অক্সিজেনটা একটু পেয়েই যাবো এখান থেকে, বুঝলে? চলে এসো। দেওয়া আছে কি? ABC একটি ব্যবসায় যথাক্রমে এত টাকা লাভ করে। এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 5:3, এবং বি ও সি এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে তোমাকে 5:4। ওকে, তো এর লভ্যাংশ কত? গল্পটা তো বেশ সোজা, তাহলে আমরা করব কি? যে এ ও বি এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে, লিখে ফেলি এটা একটু, হ্যাঁ? 2-এর দাগ করছি। এ ও বি এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে, মূলধনের পরিমাণের অনুপাত, কত দেওয়া আছে বলো? দেওয়া আছে তোমাকে 5:3। হলো? আচ্ছা, এইবার একইভাবে বি ও সি এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে, বি ও সি এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে কত? না, এটা আমরা দেখছি 5:4।
একটা বিষয় এবার তুমি ঠান্ডা মাথায় লক্ষ্য করো দেখি, দুটো জায়গার মধ্যে বি কিন্তু কমন হলো। এবার এর জন্য বি এর অনুপাতের পদটা আমরা কত ব্যবহার করেছি? 3। আর এক্ষেত্রে আমরা বির জন্য কত ব্যবহার করেছি? 5। তাহলে গল্প হচ্ছে বি একই ব্যক্তি, আনুপাতিক মান ভিন্ন, সে তো সম্ভব নয়, আমরা জানি এটা। তাহলে কি করব? মান একই করে নিতে হয়। আর মান একই করতে গেলে আমরা জানি যে লসাগু করব এগুলো। তো 5 আর 3-এর লসাগু স্যার 15 হয়। তাহলে 15 দিয়ে 15কে ম্যাচ করাতে হবে। 5 আর 3-এর লসাগু কত? 15। তো 15 ম্যাচ করানোর জন্য 3কে তুমি কত দিয়ে গুণ করবে? 5 দিয়ে। শুধু 3কে তো তুমি 5 দিয়ে গুণ করতে পারো না, তাহলে করতে গেলে তোমাকে 5কেও গুণ করতে হবে 5 দিয়েই। তাহলে 5 দিয়ে গুণ করলে 25, আর এটা হয়ে যাচ্ছে তোমার 15। আর এটা লসাগু 15, অ্যাকচুয়াল লসাগু কত? 15। 15 ম্যাচ করানোর জন্য তুমি এই 5কে কত দিয়ে গুণ করছো? 3 দিয়ে। তাহলে 3 দিয়ে গুণ করলে 15, তখন একেও তোমাকে 3 দিয়ে গুণ করতে হয়, তাহলে 3 দিয়ে গুণ করলে 12। তাতে করে হবে কি না, এ বি সি এর মূলধনের অনুপাত লিখবে, এটা এর মূলধনের অনুপাত। এর জন্য আমরা দেখতে পাচ্ছি 25, বি দেখতে পাচ্ছি 15, দেখো গল্প সেম হয়ে গেছে। আর সির জন্য দেখতে পাচ্ছি কত? 12। তিনজনের মূলধনের পরিমাণের অনুপাতটা আমরা দেখে নিয়েছি, হলো? ওকে। তো এইবার গল্পটা দাঁড়াচ্ছে এমন যে প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবে কি দেওয়া আছে। এবিসি এর একটি ব্যবসায় 36,400 টাকা লাভ হয়। দেখে নাও তো একটুখানি। ব্যবসায় মোট 36,400 টাকা লাভ, ফিনিশ করব আমরা এ এর লভ্যাংশ কত। তাহলে মোট লভ্যাংশ দেওয়া আছে, তোমাকে মোট লভ্যাংশ বলে দিয়েছে। মোট লভ্যাংশ 36,400 টাকা। আমরা চাই এ এর লাভ। তাহলে এ এর লাভ কত হবে? লিখবে এখানে এ এর লাভ কত হবে তাহলে না, সম্পূর্ণ লভ্যাংশ গুণ হচ্ছে এর ভাগহার, টাকার ভাগহার। তাহলে 25, এর জন্য পদ কত ছিল না 25। ভাগহার করতে গেলে অনুপাতের পদ বাই দিয়ে সমষ্টি করতে হয়, আমরা জানি এগুলো একদম ঠোঁটস্থ হয়ে আছে তোমাদের, সেটা আমিও জানি। তাহলে 5, 5 10, 2 12, 2 হাতে 1 থাকে, 2 1 3 1 4 হাতে 1 ছিল, হলো? ওকে। তো তাহলে এটাকে যদি তুমি কাটাকুটি করে দাও একটুখানি, তাহলে কাটো। 2-এ কাটতে পারো, 4-এ অবশ্যই 4-এ যাবে, 4 1 4, তাহলে 1 রয়ে যায় 12, 4 3-এ 12, হলো? এটাকে 4-এ কেটে দাও, 4 9 36, 4 1 4, দুটো শূন্য থাকেই, 13 7 91, দুটো শূন্য এক্ষেত্রে বসেই গেল। না বোঝা যায়নি গো? কাটাকুটি কিন্তু ঠিক করে তোমাকে করতে হবে। কাটাকুটি তুমি ভুল করেছো, তো এখানে একদম গোল্লা। তাহলে এটাকে তুমি গুণ করে ফেলো। এটা হচ্ছে গিয়ে 7 গুণ 25 করলে কত হয়? 175, দুটো শূন্য ছিল, এটা তোমার থেকে যাবে। এই হচ্ছে আনসার। আশা করছি পরিষ্কার হলো। হ্যাঁ, গেলাম। 3-এর দাগ কি দেখছি? 3-এর দাগ দেখো, ভালো করে লক্ষ্য করো। 3-এর দাগ, 3-এর দাগ দেখছি আমরা এইটা ও এইটা, এর মধ্যে বড় কোনটা এবং কেন। ঠিক আছে, গাণিতিক যুক্তি মতো করে দেখিয়ে দিতে হবে যে কোনটা বড়, কেন বড়। তাহলে দেওয়া আছে কি, √12 মাইনাস √11 একদিকে, আর নেক্সট পোর্শনে দেওয়া আছে √13 মাইনাস √10। তো আমাকে একটু দেখিয়ে দিতে হবে এদের মধ্যে কোনটা বড় হচ্ছে এবং কি কারণে আমরা সেটাকে বড় বলছি। একটা কাজ করি, শুরুতেই একদম আমি স্কোয়ার করে দিলাম, এটাকেও তাই করব, স্কোয়ার করে দাও। তাহলে দুদিকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি, তো a মাইনাস বিটার হোল স্কোয়ার নাকি গো? তাহলে রুলস বলছে, সূত্র কি বলছে? এ স্কোয়ার মাইনাস 2ab, 2 দিলাম,
এ বি প্লাস দিয়ে বি 11 ছিল তার স্কোয়ার। তাতে করে কি হচ্ছে দেখো, রুট 12 স্কোয়ার 12 মাইনাস 2 রুট, এটা গুণ করে ফেলো, 12 আর 11 গুণ করো, মুখে মুখেই হয়ে যায়। 11 2 22 2, বাঁচে হাতে এখনও 2, 11 1 11, 12 13, 132 যোগ রুট 11 স্কোয়ার 11 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কত, 23 মাইনাস 2 রুট 132 হলো। চলে এসো এবার ওই পোর্শনটাকে নিয়ে আমরা কথা বলি একইভাবে। তাহলে 13 ছিল, ভুল লিখে দিচ্ছি শুধু, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস দিয়ে বি স্কোয়ার হলো। নেক্সট রুট 13 স্কোয়ার, তুমি জানো 13, একদম এটাকে করে দাও তো, তাহলে রুট 10 স্কোয়ার 10 মাইনাস রয়ে যাচ্ছে 2 রুট 100, গুণ করে দাও, 13 10 130, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার 23 মাইনাস 2 রুট 130 হলো। জানতে চেয়েছে তোমাকে কোনটা বড় সেটা তুমি জানবে, ভালো করে বুঝবে, কিন্তু এখানে একটু উল্টো পাল্টা বোঝা হয়েছে তো তুমি ভুল করবে এখানে। যাই হোক, কোনটা বড় কি করব, যোগ চিহ্ন নেই কিন্তু বিয়োগ চিহ্ন আছে, খুব সাবধান এখানে। তাহলে এখানে প্রথমত 23 দুটো মূলদ সংখ্যা ম্যাচ করে যাচ্ছে, 2 মূলদ ম্যাচ করে যাচ্ছে, বিয়োগ ম্যাচ করে যাচ্ছে, বাকি যেটা গল্প এটা হচ্ছে গিয়ে 132, এটা হচ্ছে 130। আমার স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে কি মনে হবে, আমাদের স্বাভাবিক দৃষ্টিভঙ্গি কি বলবে যে 132, তার মানে নিশ্চয়ই মেবি হয়তো এটা বড়, তা কিন্তু নয়। এখানে আমি একটু সংখ্যা রেখা আঁকি, ধরো এটা 0 হলো, -1 ক্রমশ চলবে, -2 -3, এরকম করতে করতে একটা জায়গায় -130 আসবে, একটু দূরে গিয়ে 131-এর পর -132 আসবে, হ্যাঁ কি না? এবার আমরা কি জানি, শূন্যের নেগেটিভ অংশে শূন্যের যে যত কাছে থাকবে সে তত বড় হবে, শূন্যের যে যত কাছে থাকবে নেগেটিভ দিকে সে তত বড় হবে। শূন্যের থেকে এ দেখো তুলনায় কাছে, এ কিন্তু দেখো আরও দূরে, তার মানে বড় কে, এই পোর্শনটা বড়, এই পোর্শনটা 130টা কিন্তু বড়, মাইনাস হলো। তাহলে আমরা অবশ্যই বলবো যে √13 মাইনাস √10 অলওয়েজ গ্রেটার দেন টু √12 মাইনাস √11 হলো। ও বাবা, দেখতে তো অসুবিধা হলো। ওকে, আরেকবার, মানে এই পোর্শনটা কি বড় হচ্ছে, এই পোর্শনটা বড় হচ্ছে কার তুলনায়, এই পোর্শনের তুলনায়, সেটাই বলে দিলাম একটু। ওকে, নেক্সট পার্টটা চলে এসো, দেখে নিও একটু ভালো করে। হ্যাঁ, নেক্সট আমরা 4-এর দাগ নিয়ে কথা বলি তাহলে। নাম্বার 4 আমাদের কি দেখাচ্ছে দেখো, 4-এর দাগ দেখছি দ্বিঘাত সমীকরণ থেকে একটা প্রবলেম ছিল যে এই সমীকরণের বীজ দুটো আলফা এবং বিটা, তাহলে আলফা মাইনাস বিটা কত হবে সেটা বের করতে হবে। যাই হোক, বেশ কিছু নতুন প্রশ্নের সম্ভার আছে, অবশ্যই তুমি দেখবে, খুঁটিয়ে দেখবে হলো, অবশ্যই একটু ভালো করেই দেখবে। তোমাকে এ সমীকরণটা কত দেওয়া আছে না, x² মাইনাস 22x প্লাস হচ্ছে 105 সমান সমান হচ্ছে 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলেছে আলফা এবং বিটা, তাহলে আমাদের ডেস্টিনেশন আলফা মাইনাস বিটা। অবশ্যই লিখে দিও যে সমীকরণটির বীজদ্বয় আলফা বিটা, যেটা দেওয়াই আছে। তো আলফা বিটা থাকলে স্যার আমরা জানি আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ হয়, মাইনাস বি, বি কত দেখছো এখানে, -22, আমি একটু লিখি মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সমান সমান সি বাই এ, এটা আমরা জানি তাই তো। আচ্ছা দেখো, এখানে মাইনাস আছে, আর বি যখন দেখছি এখানেও হচ্ছে মাইনাস ছিল, -22, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে 22 বাই এ বলতে কত, এ বলতে 1, আর আলফা ইন্টু বিটা সি বাই এ 105 বাই 1, তাহলে এটা হচ্ছে 105, আর এটা তোমার থাকছে কত গো, 22 হলো।
এবার আমরা সবেমাত্র আলফা প্লাস বিটা পেলাম, বাট আমাদের ডেস্টিনেশন কিন্তু ক্রমশ আলফা মাইনাস বিটার দিকে। কি করব বলো বলো, একটা কাজ করো, এইটাকে এইটাকে এইটা পেলাম তো, বোথ সাইডকে বর্গ করে দাও, বোথ সাইডকে বর্গ করে দাও। করলে আচ্ছা একটু খেয়াল করো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি জানো তো? মনেই আছে নিশ্চয়ই, এ প্লাস বি তার হোল স্কোয়ার তুমি জানোই যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। এটা ছাড়া আরও একটা কিন্তু হয়, মনে করো এ মাইনাস বি তার হোল স্কোয়ার করলে তখন আসতো প্লাস 4ab। ছিল? মনে পড়ছে তো গল্পটা, না অসুবিধা হচ্ছে? এইবার যেটা থাকলো এই দিকটাতে তোমার 22 স্কোয়ার হলো। 22 স্কোয়ার কত হয় গুণ করে দেখো, 484 তুমি কিন্তু পাবে এখান থেকে। হলো? তাহলে এইখান থেকে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস 4 গুণ আলফা ইন্টু বিটা কত পেলাম? 105 সমান সমান হচ্ছে গিয়ে তোমার 484। তাহলে এখান থেকে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার যোগ গুণ করে ফেলো, 4 5 20 শূন্য বাঁচে 2, 4 শূন্য 0 2 বসে 4। তাহলে এবার আর কিছুই নেই, বুঝেই যাচ্ছ একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। তাহলে এটা হচ্ছে 484 যোগ ছিল তো বিয়োগ 420, আর এখানে স্কোয়ারটাকে রুট করে দাও, এতেই হবে নাকি? ওকে, তাহলে এটা হলো 4, বিয়োগ করে ফেলো, 8 থেকে 2 বাদ দাও 6, এটা তো 4 থেকে 4 হচ্ছে না, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে কত আসবে অ্যাকচুয়াল? 8 আসবে আমাদের এক্ষেত্রে রেজাল্ট। অ্যাকচুয়াল 8 নয়, যেহেতু রুট ছিল তাহলে প্লাস মাইনাস দুটোই সম্ভব, মানে প্লাস মাইনাস 8 হয়ে যাবে এই প্রশ্নের আনসার। বোঝা গেল? ওকে, দেখো দেখো একটু ভালো করেই দেখবে, নতুন প্রশ্ন। আগে অনেকে করেছো নিশ্চয়ই, একদম নতুন নয়, আগে করেছো। যদি ভুলে গিয়ে থাকো তবে টেক্সটের প্রশ্ন নয়। নেক্সট চলে এসো। নেক্সট আমরা চলে আসছি পরেরটা। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটি কেন্দ্রের দুপাশে বিপরীতে সমান দূরত্বে অবস্থিত। এইটুকু বুঝে আগে ছবিটা আঁকো, ছবি না আঁকলে এই জায়গাগুলো কিন্তু অস্পষ্ট থাকবে। তাহলে প্রসঙ্গত ও কেন্দ্রীয় একটা বৃত্তের কথা এলো, হলো? ও কেন্দ্রীয় একটা বৃত্তের কথা এলো, এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এবার প্রশ্নের যে গল্পটা দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি যে দুটি কেন্দ্রের দুপাশে বিপরীতে সমান দূরত্বে অবস্থিত। আচ্ছা, কেন্দ্রের দুপাশে দুটো সমান দূরত্বে অবস্থিত, দূরত্ব মানেই লম্ব দূরত্ব, কিন্তু লম্ব দূরত্ব, এগুলো সব লম্বভাবেই অবস্থিত। হলো? আর নামগুলো ছিল প্রথমটার এবি আর দ্বিতীয়টার হচ্ছে সিডি, কেন্দ্র ছিল ও, এটা প্রশ্ন বলছে। এবার যদি এদের নাম দাও, ধরো এটা পি ছোট করে লিখলাম আর এটা হচ্ছে কিউ, প্রশ্নানুসারে সমান দূরত্বে অবস্থিত, অর্থাৎ বলতে চাইছি ওপি সমান সমান ও কিউ। প্রয়োগ মনে করো তো, তুমি করেছো যে দুটো সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা আমরা জানি, প্রয়োগে শিখেছি। যেহেতু দূরত্ব সমান, সেই যুক্তি থেকে আমরা বলতে পারবো যে জ্যা দুটোও কিন্তু পরস্পর সমান। কোথা থেকে নিলাম? প্রয়োগ পড়েছি একদম। হলো? যাই হোক, এরপর আর প্রশ্ন কি ডেটা দিয়েছে? আর দিয়েছে যে অ্যাঙ্গেল এওবি, অ্যাঙ্গেল এওবি হচ্ছে 60 ডিগ্রি, সিডি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে বের করব আমরা। তাহলে অ্যাঙ্গেল এওবি হচ্ছে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ও বি কানেক্ট করে দিই, এই যে অ্যাঙ্গেল এ ও বি, এটা নাকি 60 ডিগ্রি আমাকে বের করতে হবে। আর হচ্ছে তোমার সিডি হচ্ছে 6, সিডি হচ্ছে 6। আচ্ছা প্রসঙ্গত সিডি যদি 6 হয়, সিডি সমান সমান এবি ছিল, তাহলে এবিও হবে কত? 6 হবে। জানতে চেয়েছে তোমাকে যে, খুঁজে পাচ্ছি না গো, কোথায় গেল কোথায় গেল, ও আচ্ছা সরি পেলাম, হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। এই যে বৃত্তটা, এর ব্যাসার্ধ বের করব। বাবু
এর ব্যাসার্ধ এও, ও এ অথবা ও বি হতে পারে, তাই না? এটা আমরা বের করব। দেখো তোমার ক্লু কিন্তু এই লাইন, এই হচ্ছে তোমার ক্লু। খুব সোজা গল্প। প্রশ্নে এই কোণটা কত দিয়েছে বলো? 60°, তাই তো? ডেটা আমরা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে 60°। আচ্ছা, এইবার তুমি কি জানো? তুমি জানো ও এ সমান সমান ও বি। কেন না স্যার, একই বৃত্তের ব্যাসার্ধ। এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। হবে? পারফেক্ট। তাহলে এটা যখন সমান, এই কোণ তখন নিশ্চিত সমান। সো আমরা বলবো অ্যাঙ্গেল ও এ বি সমান সমান অ্যাঙ্গেল ও বি এ। কত করে? না, ত্রিভুজের 3টে কোণ ছিল 180, তার মধ্যে এ দখল করে নিয়েছে 60। দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করছি, তাহলে 120°/2 করলে স্যার এটা 60° করে আসছে। এটা শুরুতেই 60 দেওয়া ছিল, এখন পেলাম এটাও 60, এটাও 60। তাহলে ত্রিভুজটা, যে ত্রিভুজের প্রত্যেক কটা কোণ 60° করে হয়, সে তো অবশ্যই একটা, বলো, সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বলবো যে অতএব ত্রিভুজ ও এ বি একটি সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। যদি এটা একটা সমবাহু ত্রিভুজ হয়, আমাদের ডেস্টিনেশন ব্যাসার্ধ কত? তাহলে সব বাহু সমান, তাহলে এ বি সমান সমান এটা সমান সমান এটা। অতএব আমরা বলবো এ বি সমান এও সমান ও বি সমান সমান 6 সেমি। তাই তো জানতে চেয়েছিল যে ব্যাসার্ধ কত। দেখো, এও অথবা ও বি, আমরা এটাকে 6 বললাম। সো বৃত্তের ব্যাসার্ধ নিশ্চিত 6 সেন্টিমিটার। পারফেক্ট। অতএব দিয়ে তুমি কিন্তু আনসার লিখবে। হলো? চলো, বোঝা যাচ্ছে? নেক্সট চলে এসো, আমরা পরের দাগ নিয়ে কথা বলি। নেক্সট আমরা চলে এলাম এবার কতর দাগ? নাম্বার 6 তো? ওকে, হ্যাঁ 6। বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি হচ্ছে ব্যাস, আর এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। ছবি না আঁকলে তুমি এগুলো করতে পারবে না। এই জন্য আমি সবসময় বলে থাকি, জ্যামিতির কনসেপ্টগুলো যখন প্র্যাকটিস করবে, সেটা বাড়িতেই করো আর পরীক্ষার খাতাতেই করো, ছবি দিয়ে করো। যত ছবি দিয়ে করবে তত জায়গাটা মসৃণ হবে, ভুল করবে না তখন, কিন্তু ডিরেক্ট করতে যেও না। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত তৈরি করো। হলো? ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এবার ও কেন্দ্রীয় একটা বৃত্তের এবি হচ্ছে গিয়ে একটা ব্যাস। প্রশ্ন যা দেওয়া আছে সেভাবে করে দাও। এ বি হচ্ছে গিয়ে ব্যাস, কেন্দ্রবিন্দুটা ও। এবার কি ছিল? যার এ বি সমান্তরাল ডিসি। এ বি, এই যে এ বি তুমি দেখছো, তার সঙ্গে সমান্তরাল একটা আছে। কে আছে? এ বি সমান্তরাল ডিসি আছে। বুঝে নাম হবে, যেমন তেমন নাম করব না। বৃত্তস্থ চতুর্ভুজটা কিন্তু এ বি সি ডি। এ বি, তাহলে এখানে সি দাও, এখানে ডি দাও, এমনভাবে যাতে করে এটা সমান্তরাল। এটা আমরা বলছি না, প্রশ্ন বলছি। এ বি সমান্তরাল ডিসি। আর কি বলছে? আর বলে দিচ্ছে তোমাকে, এই যে দেখো, আর বলে দিচ্ছে তোমাকে অ্যাঙ্গেল বিএসি হচ্ছে 25। তো অ্যাঙ্গেল ডিএসি এর মান বের করব। তাহলে বিএসি 25 খোঁজো। বিএসি, এটাকে কানেক্ট করতে হয়। এইটা একটু বাইরে লিখে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার 25°, প্রশ্ন মতে এটা হচ্ছে তোমার 25°। তো তোমরা বের করবে অ্যাঙ্গেল ডিএসি কত, খুঁজে দেখো তো। ডিএসি, তাহলে এইটাকে কানেক্ট করে দাও। তুমি জাস্ট এইটাকে উদ্ধার করতে চাইছো, এইটা যদি উদ্ধার করতে পারো তাহলে গল্প শেষ। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের প্রসঙ্গ ছিল, তো এটাকেও তুমি জোড়া দিয়ে দাও। যাই হোক, এই ছিল তোমাদের গল্প। এর থেকে সোজা অন্তত কিছু তুমি পাবে না। একদম সহজ, ভালো করেই বোঝো কি করে উদ্ধার করা যায়। এই কোণটা তোমাকে কত দিয়েছে বলো, আগে বলে দাও। এইটা হচ্ছে 25°, প্রশ্ন দেওয়া আছে। তো তোমাকে উদ্ধার করতে হবে এই কোণটা। কি করে উদ্ধার করতে পারি,
খুব যত্ন করে দেখো, এটা যদি 25 হয়ে থাকে আমাকে বলো এই কোণটা কত। খেয়াল করে, এটা সমান্তরাল প্রশ্ন মতে, ডিসি সমান্তরাল এবি বা এবি সমান্তরাল ডিসি। এবং খেয়াল করে এ বেটা তো ছেদক, মানে এসি হচ্ছে ছেদক, তাহলে এসি ছেদক দিলাম। যদি তাই হয়ে থাকে, তাহলে কি এই কোণ আর এই কোণ একান্তর, তাহলে অতএব দিয়ে আমরা বলবো অ্যাঙ্গেল এ সি ডি এটা হচ্ছে গিয়ে 25 ডিগ্রি। কেন? এটা হচ্ছে সমান সমান একান্তর, এটা আগে বললে ভালো হতো, একান্তর অ্যাঙ্গেল এইটার সঙ্গে, যে বিএসির সঙ্গে। হলো তো? পারফেক্ট। তাহলে এই কোণটা তুমি 25 পেলে, হলো। এইবার চলে এসো যে এই কোণটা তুমি কত জানো, এই যে কোণটা, এ তো অর্ধবৃত্তস্থ কোণ, ভালো করে বোঝো, এইটা ব্যাস, তাহলে এ তো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অ্যাঙ্গেল এ সি বি এটা সমান সমান 90 পেলে, হ্যাঁ কি না? ওকে, তাহলে নিশ্চয়ই তুমি এই কোণ, তুমি এটা 25 পেয়ে গেছো, এটা তুমি মাথায় রেখে দাও, এটা তোমার প্রয়োজন, এটা তুমি 25 পেয়ে গেছো। আচ্ছা, তুমি নিশ্চয়ই এটা জানো, এটা 90 এক্ষুনি জানলে অ্যাঙ্গেল বিটাকে নিশ্চয়ই তুমি উদ্ধার করতে পারবে, অ্যাঙ্গেল বি তুমি উদ্ধার করতে পারবে। মোট ছিল কত? 180 ডিগ্রি ত্রিভুজের তিনটে মিলে, তার মধ্যে তুমি এটা দখল, দেখতে পাচ্ছ যে এটা স্যার 90 ডিগ্রি হয়ে গেছে, এটা কত না, এটা হচ্ছে 25 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেট করো, 180 মাইনাস কত হচ্ছে গো, 5 আর 9 2 11, তাহলে এটা করে দেখো, ধার করলে 5 আর এটা হচ্ছে 7, তো 65 ডিগ্রি হলো। তাহলে এই কোণটা তুমি পেলে 65 ডিগ্রি। আচ্ছা, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের প্রসঙ্গ এলো, তাহলে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি মিলে বলো 180। পারফেক্ট, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। সো অ্যাঙ্গেল ডি সমান তুমি লিখছো কত না, 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, করে ফেলো, 115 পাবে। তাহলে এই কোণটা তুমি 115 পেলে, এইটা। এইবার দেখো বাবু, আমাদের উদ্দেশ্য কিন্তু এইটা, অ্যাঙ্গেল ডিএসি আমরা এবার কেমন করে উদ্ধার করি দেখো। অ্যাঙ্গেল ডিএসি পেতে গেলে আমরা অলরেডি এটা শুরুতেই জেনে নিয়েছিলাম 25। এখন এই ডিটা আমরা উদ্ধার করে নিয়েছি, এইটা, তাহলে বাকি এইটা তো পেয়ে যাব, এটা তো একটা ত্রিভুজ ফর্ম করলো এ সি ডি, তাহলে তিনটে মিলে 180, তার মধ্যে দখল হচ্ছে গিয়ে তোমার 115, যেটা অ্যাঙ্গেল ডি ছিল 115 যোগ ওদিকে 25 হবে। চলো এটাকে সমাধান করে ফেলো, আনসার পেয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 5 5 10, 2 1 3 1 4 আর 1, তাহলে 140 করলে কত হচ্ছে, বিয়োগফল হচ্ছে তোমার শুধুমাত্র 40 ডিগ্রি। এই হবে তোমাদের আনসার, হবে। ওকে, চলো নেক্সট। 7 দাগ। 7 কি দেখাচ্ছিল দেখো একবার, 7 দাগ কি দেখতে পাচ্ছিলাম আর একবার দেখো। তো বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এইটুকু আগে ছবিটা তৈরি করো। তাহলে এ বিসি একটা ত্রিভুজের প্রসঙ্গ চলে আসতে চাইছে, এটা একটা ত্রিভুজ এ বি সি, এটা একটা ত্রিভুজ। এবার প্রশ্ন মতে যেটা দেওয়া আছে দেখো, যে এবিসি একটা ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই বিসি বাহুর একটা সমান্তরাল, এটা সমান্তরাল, এই অ্যারো দেওয়া থাকলে সমান্তরাল কিন্তু হয়, বুঝে নিবে তুমি। তো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এবিকে ছেদ করলো পি, এটাতে কিউ, এইটুকু আমরা প্রশ্ন দেখেছিলাম। বাকি দেখো, এটা অলরেডি কিন্তু ফার্স্ট সেটে মেবি রিপিট হয়েছে, তুমি করেছো অলরেডি। এপি 4, সি কিউ 9, এটুকু আগে বসাও, ছবিতেই বসাও। তাহলে তোমার হচ্ছে এপি হচ্ছে 4, সি কিউ হচ্ছে গিয়ে 9, এটা প্রশ্ন মতে। আর কি প্রশ্ন দেওয়া আছে? আর দেওয়া আছে
পিবি সমান সমান এ কিউ, তাহলে পিবির দৈর্ঘ্য কত? পিবি এইটা বের করতে হবে। দেওয়া ছিল তোমাকে কি, এই যে কোথায় গেল গো, আজকে হারিয়ে ফেলছি অনেকখানি। এই যে পিবি সমান সমান এ কিউ হয়, তাহলে পিবি এর দৈর্ঘ্য কত? যাই হোক, তো আমরা এটাকে এবার উদ্ধার করি। দেওয়া আছে এটা একটা ত্রিভুজ। যারা প্রথম ভিডিওগুলো দেখোনি, চ্যানেলে গিয়ে দেখতে পারো, যদি সাহায্যে আসে বা যদি প্রয়োজন হয় তুমি গিয়ে দেখতে পারো অবশ্যই। চ্যানেলে গিয়ে তুমি প্লে লিস্টে চলে যাবে, একদম মাধ্যমিক 2026 একটা প্লে লিস্ট তৈরি আছে, ওখানে গেলে পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে তুমি। যতগুলো এর পূর্বের সেট আপলোড করেছি আমি, সবগুলোই দেখতে পাবে ওখান থেকে। যাই হোক, মোদ্দা গল্পে আসা যাক। তাহলে এই ত্রিভুজের এই বাহু সমান্তরাল, সো পি কিউ সমান্তরাল বিসি। তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কি লিখব বলো? এপি বাই কি লিখব? পিবি সমান সমান এ কিউ বাই কিউসি লিখব। পারফেক্ট। এপি কত? 4 দেখছি। পিবি বের করতে হবে, জানা নেই এখন। এ কিউ, দেখো তোমার ডেটা, এ কিউ সমান সমান কে? পিবি। তাহলে এ কিউকে রিপ্লেস করে পরিবর্তে পিবি দিলাম, এটা প্রশ্ন দেওয়া ছিল তাই। কিউসি নয়, হলো। সো এখান থেকে আমরা কি বলছি, স্যার পিবি ইন্টু পিবি হচ্ছে অ্যাকচুয়াল পিবি স্কোয়ার, 9 4 36, যেটাকে আমরা লিখব কি 6 স্কোয়ার। তার মানে পিবি স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে পিবি সমান সমান কত বলছি? 6। ও সরি, যাই হোক, ঠান্ডা লেগে গেছে একটু। তাহলে পিবি সমান সমান কত দেখছি আমরা? পিবি সমান সমান আমরা দেখছি 6। ওটাই আমাকে আনসার জানতে দেওয়া ছিল। কিন্তু চলে এসো, নেক্সট আমরা পরের দাগে চলে আসি। পরের দাগ বলতে আমাদের 8-এর দাগ হবে। তাহলে আমরা 8-এর দাগ দেখি। 8 ছিল দুটো আয়তঘনের ধারগুলো যথাক্রমে 4 6 4। প্রথম আয়তঘন, তার ধারগুলো দেওয়া আছে, হলো। নেক্সট, আর দ্বিতীয়টার জন্য দেওয়া আছে এইটা। যদি তাদের ঘনফল সমান হয় তাহলে এইচ সমান কত? দেখো ডেটার মধ্যে একটা এইচও ব্যবহার করেছে। আচ্ছা, ধারগুলো বলতে প্রথমটা দৈর্ঘ্য, পরেরটা প্রস্থ, পরেরটা উচ্চতা বুঝবে তুমি, হলো। যাই হোক, এবার ক্লুটা কোথায় বলো? তাদের ঘনফল সমান মানে কি? আয়তন সমান। দুটো আয়তঘনের কথা এলো, তাদের আয়তন সমান। আচ্ছা, দুটো আয়তঘনের আমি এক্ষেত্রে এভাবে বলি যে প্রথমটির আয়তন সমান হচ্ছে কি দ্বিতীয়টির আয়তন। প্রথমটির আয়তন সমান কি হবে না দ্বিতীয়টার আয়তন। এটা প্রশ্ন বলছে, দ্বিতীয়টির আয়তন লিখলাম এটা। এইবার দেখো, প্রথমটার আয়তন পেতে গেলে প্রথমটার ধারগুলো দেওয়া ছিল 4 6 4, তাহলে আয়তন মানে 4 গুণ 6 গুণ 4, নাকি? ভেরি সিম্পল একটা গল্প। এবার দ্বিতীয়টার আয়তন পেতে গেলে দ্বিতীয়টার ধারগুলো কত কত ছিল? এই যে তোমার দ্বিতীয়টার ধারগুলো তুমি লক্ষ্য করো, এইটা ছিল, এইটা। তাহলে দ্বিতীয়টার আয়তন তুমি লিখবে কত? না, দ্বিতীয়টার আয়তন আমরা লিখছি দৈর্ঘ্য 8 গুণ 2h মাইনাস 1 গুণ দিয়ে 2, হলো। তুমি কিন্তু এইচ বের করবে খেয়াল করে, সিম্পলি একটা গল্প। একটা কাজ করো, এইটা গুণ আকারে ছিল, এদিকে ভাগ করে নিয়ে আসো। তাহলে 4 গুণ 6 গুণ 4 বাই করছো 8 গুণ 2 সমান সমান বেঁচে আছে এইটা, কাটাকুটি করো। তাহলে 4 2 8, 2 2 4, এই 2 কাটাকুটি হয়ে যায়। তাহলে ওদিকে 2h মাইনাস 1 সমান সমান তোমার এইদিকে বেঁচে আছে শুধু 6, আর তো খুঁজে পাচ্ছি না কাউকে। তাহলে 2h সমান সমান 6 যোগ 1 সমান সমান 7। তাহলে h সমান সমান আমরা লিখব 7/2, অর্থাৎ 3.5।
3.5 হয়ে যাবে এই প্রশ্নের আনসার। এইচ জানতে চেয়েছিল, তাহলে এইচের ভ্যালু এটাই। দেখবে একটু ভালো করে, এটাও টেক্সট বইয়ের প্রশ্ন নয়, তবে বুদ্ধিদীপ্ত তুমি করতে পারবে, কোনো ব্যাপার নয় এগুলো তোমার কাছে। নেক্সট পরেরটা দেখাচ্ছে, একটি চামড়ার বলে এত বর্গ সেন্টিমিটার চামড়া আছে। বোঝো, কোনো একটা চামড়ার বল এত বর্গ সেন্টিমিটার, বর্গ ক্লু একটা দেখো, এত বর্গ সেন্টিমিটার চামড়া আছে। এটা কার একক হয়? ক্ষেত্রফল তো, চামড়ার ক্ষেত্রফল। তাহলে চামড়ার ক্ষেত্রফল বলতে চামড়াটা আমরা ইউজ করি কোথায়? পার্শ্বতল বা বক্রতলে। যাই হোক, বলটির ব্যাস কত? তাহলে এইটা হচ্ছে প্রকৃতপক্ষে পার্শ্বতল বা বক্রতল, কোনো একটা বল গোলকের, তাই তো? তাহলে কোনো একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেখাচ্ছে কত? 5544। মনে আছে তো আমাদের যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 4πr²। তবে তুমি আগে বলবে অবশ্যই, ধরি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক সহ সেন্টিমিটার লিখতে হবে, হলো? তারপর এটা আনবে। তাহলে এখান থেকে 4 গুণ পাই অর্থাৎ 22/7 r² সমান থাক, এটা থাক। এখান থেকে তুমি r² সমান কি লিখবে? 554444। অনন্য হবে সবগুলো, ওকে। 4 এখানে চলে এলো, 22 নিচে এলো, আর 7টা কোথায়? ওপরে যাচ্ছে তো। তাহলে একটু কাটাকুটি করো, 11তে তুমি কাটতে পারো, 11 2 22, এটা 11, 5 55, তারপর 4 শর্ট পড়ছে, শূন্য বসিয়ে দাও, 44, তো 11 4 নাকি? 2 কাটো, 2 2 4 1, তাহলে 0 2 5 10, আবার 2 2 4। আচ্ছা, 4 কেটে যাবে কিন্তু, এটা কাটো, 4 6 24, 1 রয় 12, তো 4 3 12। তাহলে এটা লিখলাম 63। 63কে আমরা লিখি 9 7 63, হ্যাঁ কি না? ভেঙে নিচ্ছি, কারণ আছে, বলছি ওয়েট করো। গুণ 7, এটা r² ছিল, এবার তো বুঝে গেছো। তাহলে r² সমান, স্কোয়ারটাকে একদম এদিকে রুট করে নিয়ে চলে এসো, আর সমান করলাম। তাহলে 9 হচ্ছে কি 3 গুণ 3, আবার একটু ভেঙে দিলাম তোমাদের বোঝার জন্য। তাহলে 3 গুণ 7 আছে তো, 3 7 কত হচ্ছে? 3 7 21। বাট জানতে চেয়েছিল তোমাকে যেটা, দেখো বলটির ব্যাস কত। বাবু, ব্যাস বের করতে গেলে তাহলে 2r জানতে হয়, 2r 2 করে গুণ করে দাও, তো ব্যাসার্ধ বের করলে, আর তো ব্যাসার্ধ। তাহলে 2 গুণ 21, 2 21 কত গো? 42 সেন্টিমিটার লিখবে কিন্তু, হলো? ওকে, নেক্সট চলে এসো, আমরা পরের প্রশ্নে যাই। একদম শেষের দিকে চলে এসেছি, 4-এর দাগে। আর যে কোনো প্রশ্নে যদি বুঝতে এখনও প্রবলেম থেকে থাকে কিছু, দ্বিধা না করে বলবে, আমি সময় করে যখন হোক তোমার প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব, হলো? নেক্সট চলে এসো। নেক্সট আমরা চলে আসছি 10-এর দাগ। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে, তো সূর্যের উন্নতি কোণ নির্ণয় করব। আগেও করেছো তুমি এই টাইপ নয়, এটাই করেছো তুমি। তাহলে কোনো একটা স্তম্ভ, এটা তার ছায়া, বুঝলে? তো এটাকে, ত্রিভুজটাকে কমপ্লিট করো, নাম দাও ABC, দিলে প্রশ্ন মতে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত √3:1। এইটা কিন্তু ছায়া বলেছি, অনুপাত দেওয়া আছে √3:1, ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত। তো আমরা কি জানি, 2 নম্বরের কাজগুলো করছি তো, একটু চেষ্টা করবে সাধারণ অনুপাত ধরে নেওয়ার। যদি সাধারণ অনুপাতটা x ধরি, তাহলে ছায়া লিখব কত? ছায়া লিখব √3x, গুণ করে নিতে হয়, তুমি জানোই। x যদি সাধারণ অনুপাত হয়, একবার x দিয়ে একে গুণ করি, একবার x দিয়ে একে গুণ করি। একে যদি গুণ করি তাহলে কত থাকবে? x থাকবে, তাই না? লিখবে কিন্তু ওই কথাটা, আমি মুখে বলে দিচ্ছি। তাহলে ধরি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এত একক এবং স্তম্ভের উচ্চতা x একক। এটা লিখলে, যেখানে তুমি অবশ্যই বলবে x ≠
0 হলো। আবার এইবার দেখো তোমাকে বের করতে হবে সূর্যের উন্নতিকোণ। উন্নতিকোণটা কোথায়? এই তো। তাহলে এটা যদি আমরা থিটা ধরে নিই, তাহলে এখান থেকে এটা এবং এটা থ্রু দিয়ে আমরা ট্যান থিটা বলতে পারছি না? বা কেউ বললো স্যার এটা এবং এটা দিয়ে করব, তো কট ধরবে সে তখন, যা খুশি। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এক্স বাই √3 এক্স, তাতে করে এক্স এক্স কাটাকুটি হয়ে গেলে 1/√3। আচ্ছা মনে করো 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি, নাকি? তাহলে বোথ সাইড থেকে ট্যান যদি তুমি বাদ দিয়েছো, তো থিটা তোমার থাকলো 30 ডিগ্রি। তাহলে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হলো। পারফেক্ট। চলে এসো নেক্সট। সূর্যের উন্নতি কোণ পেয়ে গেলাম কিন্তু 30 ডিগ্রি। নেক্সট পরেরটা নিয়ে কথা হোক আমাদের। দেওয়া আছে 11। 11টা আমরা কি করব? 11টা আমরা কি করব দেখা যাক। দেওয়া আছে কি তোমাকে, দেখো ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান সমান √3, দেখতে পাচ্ছ এইটা? তাহলে বের করতে হবে তোমাকে সাইন থিটা যোগ কস থিটা, তাহলে কত হবে? এর থেকে সোজা কিছু হবে না। এদিকে ত্রিকোণমিতিক অনুপাতটাকে ট্যান ব্যবহার করা হয়েছে এবং এই দিকটাতে দেখছি √3। তুমি মনে করো আদর্শ কোণের ওপর বেস করে টেবিলটা মনে করো √3, ট্যান কত হয়? 60। পারফেক্ট। বোথ সাইড থেকে ট্যানকে বাদ দাও। যদি বাদ দিয়েছো তো থিটা যোগ 15 ডিগ্রি সমান সমান কত হলো? 60। তাহলে এখান থেকে তুমি থিটা সমান সমান লিখছো 60 ডিগ্রি মাইনাস 15, তাহলে হচ্ছে কত? 45 হলো। তাহলে থিটার ভ্যালু পেয়ে গেছো, জাস্ট এখানে ফ্যাটাফ্যাট করে পুট করে দাও। তাহলে সাইন 45 যোগ কস 45, সাইন 45 কত হয়? 1/√2। এক্ষেত্রেও তাই 1/√2। তো তোমার লসাগু চলে এলো √2, তাহলে 1 + 1 2/√2। এবার হরে তুমি করণী রেখো না, যেহেতু করণী অধ্যায় আমরা শিখে গেছি, তাহলে √2 দিয়ে গুণ করতে হয়, তাই না? জানোই এটা। তাহলে হচ্ছে 2√2 বাই কত? √2 গুণ √2 হচ্ছে 2, তাতে করে 2 2 যদি কেটে যায় তোমার আনসার √2। এই হলো তোমার আনসার হলো। চলো নেক্সট ফিনিশ করব পরেরটা। একটি রাশি তথ্যে এইটা দেওয়া আছে, তো এক্স বার নির্ণয় করতে হবে। জাস্ট আগের সেটে রিপিট হয়ে গেছে, আমি আরেকবার করে দিচ্ছি, দেখে নাও। আরেকবার করে দিচ্ছি। দেওয়া আছে কি, ইউআই সমান হচ্ছে xi মাইনাস 25/10। আর কি দেওয়া আছে? সামেশান fi ইউআই সমান সমান দিয়েছে 20। আর একটা দেওয়া আছে কি, সামেশান fi সমান সমান 100। তো এক্স বার বের করব, এক্স বার। তুমি খেয়াল করেছো ইউআই রিলেটেড ডেটা দেওয়া আছে, কোন পদ্ধতির জন্য প্রযোজ্য? গড় নির্ণয়ের কোন পদ্ধতি কাজ করে এক্ষেত্রে? মনে করে দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় কি ছিল? এক্স বার সমান সমান a প্লাস এইচ ইন্টু সামেশান fi ইউআই বাই সামেশান fi, নাকি? আচ্ছা এখানে একটু এসো, এই জায়গাটাতে একটু দেখো। xi সমান আমরা কি জানি গো? xi, সরি ভুল বলছি, ইউআই ভুল বললাম একটু। ইউআই সমান কি জানি না, xi মাইনাস এ বাই এইচ, এটা আমরা জানি। এটা আমরা অ্যাকচুয়াল জানি যে এটা হয়। অ্যাকচুয়াল যেখানে এ লিখলাম তার পরিবর্তে এখানে কত দেখছি? 25। তাহলে এ সমান সমান 25 হলো। যেখানে এইচ দেখছি পরিবর্তে দেখছি 10, তাহলে ওখানে আমরা 10 বসিয়ে দিই। বাকি ডেটা তো প্রশ্নে ভরপুর একদম। সামেশান fi ইউআই 20 বাই হচ্ছে কত? 100। 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে ওভারঅল হচ্ছে 25 যোগ 2 1 2, অর্থাৎ তোমার রেজাল্ট হচ্ছে 27। এই হচ্ছে আজকের গল্প। যদি বোঝা না গিয়ে থাকে যে কোনো জায়গায়, তাহলে অবশ্যই জানিও, চেষ্টা করব আরও সহজ করে কি করে বলা যায়।
আর আজকে এই পর্যন্ত থাক। আবার নেক্সট দিনকে আমি পরের ভিডিওটা আপলোড করে দিচ্ছি, পরের সেটটা। আর নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল, যাতে করে ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের কাছ পর্যন্ত কন্টিনিউ যেতে থাকে। আর আলটিমেট পরীক্ষা কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি, তো একটু জমিয়ে পড়াশুনো করো। হ্যাঁ, যারা এখনও শুরু করোনি সেই অর্থে পড়তে হবে তো, অল্প কয়েকটা দিন নাকি। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা।